আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতে পাচ্ছো মেয়েরা? ইয়েস ম্যাম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব আজকে, প্রবীণদের সমস্যা। আমরা পার্ট 1 নিয়ে গত ক্লাস আলোচনা করেছিলাম। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার, অধ্যায় 9। মিস আসসালামু আলাইকুম। মিস কত পেজ এটা? বইটা আমার কাছে নেই বাবা, একটু বের করো তো, পার্ট 2 দেখো তো। স্লাইড তৈরি করে নিয়েছে তো, বইটা এই মুহূর্তে নেই। ঠিক আছে, তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছো? স্ক্রিনে দেখা যাচ্ছে? জি মিস। আচ্ছা, আফরা পড়ো। ওকে, পার্ট 2, প্রবীণদের সমস্যা। আমাদের সমাজে প্রবীণদের সাধারণত যেসব সমস্যার মোকাবেলা করতে হয় সেগুলো হলো: ক, পারিবারিক। আমাদের দেশে একসময় পরিবারগুলো ছিল একান্নবর্তী। সে সময় পরিবারে প্রবীণদের এক ধরনের কর্তৃত্ব বা ভূমিকা ছিল, কিন্তু শিল্পায়ন, নগরায়ন ও মানুষের অর্থনৈতিক জীবনধারার পরিবর্তনের ফলে একান্নবর্তী পরিবারগুলো ভেঙে গিয়ে ছোট ছোট পরিবারে পরিণত হচ্ছে। স্বামী, স্ত্রী ও নির্ভরশীল ছেলেমেয়ে নিয়ে গঠিত এই পরিবার ব্যবস্থায় বৃদ্ধ বাবা মা বা শ্বশুর শাশুড়ির স্থান থাকছে না। তাদের দেখাশোনা বা অসুখ বিসুখে সেবা যত্নের লোকের অভাব ঘটছে। তাদেরকে সঙ্গ দেওয়ার বা তাদের সঙ্গে গল্পগুজব করার লোক থাকছে না। ফলে তারা এক ধরনের নিঃসঙ্গ ও বিমর্ষ বোধ করছেন। অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ই কর্মজীবী হওয়ায় শিশুদের দেখাশোনা, স্কুলে পৌঁছানো, বাজারঘাট করা ও গৃহস্থালির কাজের দায়িত্ব পরিবারের প্রবীণ সদস্যের উপর পড়ে। বৃদ্ধ বয়সে অনেক সময় এই সব কাজ করা তাদের পক্ষে কঠিন হয়। বৃদ্ধদের অনেক সময় পরিবারের বোঝা হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, আমরা যে এখানে যে সমস্যাগুলো দেখছি এগুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। ওয়ালাইকুম আসসালাম। অনেক পরিবারের সাথে দেখতে মিলে গেছে। আবার যাদের দাদা দাদি নেই কিংবা নানা নানি নেই তাদের তো একেবারে আলাদা। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা, আমরা যখন ক্লাস শুরু করবো না তখন আর মাঝখানে সালাম দেওয়া দরকার নেই, তোমরা জয়েন হয়ে যাবে। এমনি দেরি করে জয়েন হও, আর হচ্ছে পরে ক্লাস শেষ করে তারপর সালাম দেবে, ঠিক আছে? আমাদের যে এই পারিবারিক যে সমস্যাটা প্রবীণদের ক্ষেত্রে, সেটা আমরা লক্ষ্য করছি যে একান্নবর্তী পরিবার বলতে হচ্ছে যৌথ পরিবার বোঝাচ্ছে। এই যৌথ পরিবারে কর্তৃত্ব সাধারণত প্রবীণদেরই থাকতো, তাদের সিদ্ধান্তের উপরই পরিবারের সবকিছু হতো। কিন্তু শিল্পায়ন, নগরায়ন, মানুষের অর্থনৈতিক জীবনধারা শিল্পায়ন হওয়াতে গ্রাম থেকে শহরে আসছে, মানুষ শহরমুখী হয়েছে। তারপর নগরায়ন হওয়াতে মানুষের জীবনযাত্রার মান, অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মানও উন্নয়ন হয়। তোমরা লক্ষ্য করবে, যদি বাবার যখন বেতন বাড়বে দেখা যাবে, যখন সিএনজি তে চলাচল করবে, যখন বাবার অর্থনৈতিক অবস্থা ভালো হবে তখন দেখবে গাড়ি কিনছে। অর্থনৈতিক অবস্থা ভালো হলে ফ্ল্যাট কিনবে। অর্থনৈতিক অবস্থা ভালো হলে
দেখবে বাসায় ফ্যানের বদলে এসি লাগাচ্ছে, এরকম মানে অর্থনৈতিকের পরিবর্তনের সাথে জীবনযাত্রার মানটা কি হয়, উন্নয়ন হয়। জীবনযাত্রা মান উন্নয়ন হয় এবং চাকরির প্রয়োজনে, কর্মের প্রয়োজনে অনেকে গ্রাম থেকে শহরে আসে। একটু মিউট করে রাখো মা। একটু মিউট করে রেখো, যখন পারিবারিক কোনো কথা বলবে একটু মিউট করে নিও মা। যেহেতু আমাদের এটা রেকর্ড হয়, আবার ইউটিউবে আপলোড হয়, আমরা চাইবো সুন্দর একটা ক্লাস ইউটিউবে আপলোড দিতে। ধন্যবাদ। যাই হোক, দেখো মা, তাহলে কি হচ্ছে, পরিবারগুলো ভেঙে যখন ছোট পরিবারে পরিণত হচ্ছে, তখন স্বামী স্ত্রী ও নির্ভরশীল ছেলে মেয়ে নিয়ে গঠিত এই পরিবারটা কি হয়, শ্বশুর শাশুড়িদের স্থান থাকছে না। তখন দেখা যায় অনেক সময় অনেক পরিবার বাবা মার মানে বাবা মা বলতে শ্বশুর শাশুড়ি, তাদের অবহেলা হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষেত্রে। আমরা গত ক্লাসে স্লাইড গুলো দেখেছিলাম, চিকিৎসা, তারপর থাকার ক্ষেত্রে এরকম হচ্ছে। আর এখন তো বিদেশি কালচারটা আমাদের দেশে চলে আসছে, সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম, যেটা আমাদের দেশে একসময় ছিল না। এই বৃদ্ধাশ্রম একসময় জানতোই না মানুষ বৃদ্ধাশ্রমটা কি। এখন বৃদ্ধাশ্রমে অনেক বাবা মাকে সেখানে রেখে দেওয়া হচ্ছে, ভাবে তাদের জন্য ঝামেলা, এবং তাদেরকে সঙ্গ দিতে পারে না, তাদের সাথে গল্প করতে পারে না। দেখবে তোমাদেরও বৃদ্ধদের সাথে গল্প করতে তোমাদের কেমন লাগে জানি না, তবে আমার ছোটবেলা থেকে আমার খুব ভালো লাগতো। আমি গিয়ে কোথাও যদি বেড়াতে যেতাম, এখানে যখন কোনো বয়স্ক মানুষ থাকতো দেখতাম, আমি সেখানে বসে তার সাথে গল্প করতাম, তার গল্প করতে আমি শুনতাম মনোযোগ দিয়ে, এরকম আমার ভালো লাগতো। জানি না তোমাদের মধ্যে এটা মানে কার কার আছে। আমার কাছে মানে মনে হতো কি তাদেরকে সময় দিয়ে এরকম লাগতো, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যখন বেড়াতে যেতাম। কিন্তু কি হয় দেখো, সময় দেয় না দেখে নিঃসঙ্গ তারা বিমর্ষ বোধ করে। আর স্বামী স্ত্রী উভয় যখন কর্মজীবী হয়, তখন দেখো পরিবারের কতগুলো কাজ তাদের উপর বর্তায়। দেখো, ছেলে মেয়েদের দেখাশোনা করতে হয়, স্কুলে নিয়ে যায় নিয়ে আসে, বাজার করা, আবার গৃহস্থলী মানে বাসায় যে কাজগুলো আছে সেগুলো আলটিমেটলি তাদের উপর চলে আসে। তাহলে বৃদ্ধ বয়সে এইসব কাজ করা তাদের পক্ষে আসলে অনেক কঠিন হয়। বৃদ্ধদের অনেক সময় পরিবারে কি হয়, বোঝা হিসেবে গণ্য করে। অনেকে ভাবে কি পরিবারে যে মানে অর্থ ইনকাম করাটাই হচ্ছে বড় একটা কাজ। যখন তারা বৃদ্ধ হয়, কিছু করতে পারে না, ভাবে কি তাদের তো কোনো কাজ নেই, মানে এতগুলো কাজ করছে যে এই কাজগুলো করার পরও আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট না করে ভাবি যে তাদের তো কোনো কাজ নেই, বাসায় থাকে, এগুলো তো করতেই হবে, এরকম একটা চাপিয়ে দেওয়া হয়, যেটা একদম ঠিক না। সামিয়া পড়ো, মুসাম্মদ সামিয়া, রোল 94। খ. অর্থনৈতিক নিজস্ব আয় রোজগারের সুযোগ না থাকা এবং সঞ্চিত অর্থ ও সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হয়ে যাওয়ার বেশিরভাগ প্রবীণই অর্থনৈতিকভাবে অসহায় হয়ে পড়েন। তাদেরকে সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। নিজের ইচ্ছামতো তারা কিছুই করতে পারেন না। বিশেষ করে মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের প্রবীণদের দুর্দশা এক্ষেত্রে বেশি হয়। বার্ধক্যের পিছনের আগেই সংসার চালাতে এবং সন্তানদের লেখাপড়া ও তাদের খরচ যোগাতে গিয়ে অনেকেই প্রায় নিঃস্ব হয়ে পড়েন। বন্যা ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙ্গনের ফলে অনেক সর্বশান্ত হয়ে যান। এই অবস্থায় যথেষ্ট রোজগার বা সামর্থ্যের অভাবে ছেলেমেয়েদের পক্ষেও প্রবীণ মা বাবার ভরণ পোষণ করা কঠিন হয়ে পড়ে। ইচ্ছে থাকলেও তারা ঠিকমতো সেবা যত্ন করতে পারে না। আচ্ছা, ধন্যবাদ। তাহলে দেখো, আমাদের বিশেষ করে এটা মধ্যবিত্ত পরিবারগুলোতে আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে, আমরা এটা একদম মানে এই চ্যাপ্টারটা পড়লে মনে হবে যে হ্যাঁ, এটা তো আমার পরিবারের সাথে না মিললেও আমার পাশের জনের পরিবারের সাথে মিলে যাচ্ছে, কিংবা আমার পরিবারের সাথে কিছু কিছু মিলে যাচ্ছে, এরকম মনে হবে। দেখো, নিজস্ব আয় রোজগারের সুযোগ না থাকায় যে সঞ্চিত অর্থ, যে অর্থটা জমা রাখে এবং সম্পত্তিগুলো তখন কি হয়, ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই ভাগ করে দিতে গিয়ে তারা তখন তাদের কাছে আর কিছুই থাকে না। যখন আর কিছুই থাকে না, তখন তারা অর্থনৈতিক ভাবে কি হয়ে পড়ে, অসহায় হয়ে পড়ে, তাদের সন্তানের উপর তখন কি নির্ভরশীল হয়ে পড়ে।
এবং ইচ্ছা মতো তারা আর কিছুই করতে পারে না, কারণ যার জমানো অর্থ ছিল এবং যার সম্পত্তি ছিল সব তাদের ছেলে মেয়েদেরকে ভাগ করে দিয়ে দেয়। বিশেষ করে আমাদের মধ্যবিত্ত আর দরিদ্র পরিবারের প্রবীণদের দুর্দশা এক্ষেত্রে বেশি হয়। বার্ধক্যে পৌঁছানোর আগে মানে বৃদ্ধ হওয়ার আগে কি করে সংসার চালাতে এবং সন্তানদের যে লেখাপড়া করে তাদের বিয়ে দেওয়ার খরচ, এগুলো সব করতে গিয়ে তারা প্রায়ই কি হয়, নিঃস্ব হয়ে পড়ে। মানে আর মানে অর্থ যে সঞ্চিত অর্থ থাকবে এগুলো আর কিছুই থাকে না। এছাড়া আরেকটা কারণ আছে, দেখো প্রাকৃতিক দুর্যোগ এখানে তুলে ধরা হয়েছে। বন্যা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ কিংবা নদী ভাঙ্গনের ফলে অনেকে কি হয়, সর্বশান্ত হয়ে যায়, মানে একবারে নিঃস্ব হয়ে যায়। এই অবস্থায় তখন রোজগার বা সামর্থ্যের অভাবে ছেলে মেয়েদের পক্ষেও তাদের বৃদ্ধ বাবা মাকে ভরণ পোষণ করা তাদের পক্ষে কি হয়ে পড়ে, কঠিন হয়ে পড়ে। সেই সন্তানদের ইচ্ছা থাকলেও তারা ঠিক মতো বাবা মাদের আর সেবা যত্নটা করতে পারে না। এলিনা পড়ো 49। এলিনা শুনতে পাচ্ছ? জি মিস। পড়ো। মিস আমার স্পিকারটা একটু সমস্যা। আচ্ছা ঠিক আছে বাবা। আফরা পড়ো। শারীরিক। প্রবীণ বয়সে মানুষের শারীরিক শক্তি কমে আসে, নানা রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধে। এ সময় মানুষের একটু বিশ্রাম বা আরামের প্রয়োজন হয়, কিন্তু আমাদের দেশের অনেক প্রবীণেরই এই আরামটুকু জোটে না। অসুস্থ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা সুবিধাও তারা পান না। রোগ ব্যাধিতে ঔষধ পণ্য কেনার সামর্থ্য তাদের থাকে না। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি হয়, মানে আমাদের শারীরিক শক্তি কি হয়ে যায়, কমে আসে। এই ধরো আমার অবস্থায় তোমরা যেভাবে দৌড়াতে পারবে আমি কিন্তু সেভাবে দৌড়াতে পারবো না, তাহলে বয়সের সাথে সাথে মানুষের কি হয়, শারীরিক শক্তিটা আস্তে আস্তে কমে আসে। এতে কি হয়, নানা ধরনের রোগে বাসা বাঁধে, শরীরে রোগ বাসা বাঁধে। এই সময় কি প্রয়োজন, আরাম প্রয়োজন, বিশ্রাম প্রয়োজন, কিন্তু আমাদের দেশে অনেক প্রবীণেরাই এই আরামটুকু জোটে না। অসুস্থ অবস্থায় তাদের প্রয়োজনীয় যে চিকিৎসা, যে সুবিধা দরকার সেটাও তারা পায় না। এই জন্য কি অসুখে বিসুখে কি হচ্ছে, যে ওষুধ পথ্য হচ্ছে এখানে ফল, যে ওষুধ তারপর ফলমূল খাওয়া প্রয়োজন, সেই সামর্থ্য তখন তাদের আর থাকে না। অসুস্থ হলে যে চিকিৎসা কিংবা অসুস্থ হলে যে ফল খেতে হবে, যে অর্থটা প্রয়োজন, সেই অর্থটা তাদের কাছে থাকে না। তারপর বলো। আপনারা বলো। ঘ, সামাজিক সাংস্কৃতিক। একসময় আমাদের দেশে প্রবীণদের প্রতি যে ধরনের সম্মান দেখানো হতো বা তাদের মতামতকে যতটা গুরুত্ব দেওয়া হতো, আর তা দেখা যায় না। এর পেছনে সমাজের মূল্যবোধের অবক্ষয়, আহ নৈতিক শিক্ষার অভাব, বিদেশি সাংস্কৃতিক প্রভাব, আত্মকেন্দ্রিক মনোভাবের প্রসার ইত্যাদি অনেক কারণ কাজ করছে। কোনো কোনো পরিবারে ও সমাজে প্রবীণদের আজ প্রায় গৌণ বিবেচনা করা হয়। তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। তাদের পাশে একটু বসে দুটো কথা শোনার সময় যেন কারো নেই। অবসর যাপন বা চিত্ত বিনোদনের সুযোগও তাদের নেই বললেই চলে। হ্যাঁ, দেখো এক সময় যে বললাম যে যখন একান্নবর্তী পরিবার ছিল আমাদের দেশে, যেটাকে বলা হচ্ছে যৌথ পরিবার, তখন কি হতো, প্রবীণদের কে সম্মান করা হতো এবং তাদের মতামতকে কি দেওয়া হতো, গুরুত্ব দেওয়া হতো। তারা যে সিদ্ধান্ত দিত সেটাই কি হতো, মানা হতো। কিন্তু আজকাল সেটা কি হচ্ছে না, দেখা যায় না। আর এর পিছনে কি কি দায়ী আমরা লক্ষ্য করছি, দেখো তোমরা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করো। সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে মূল্যবোধের অবক্ষয়। আমাদের সামাজিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, এই যে মূল্যবোধগুলো আছে এইগুলো আস্তে আস্তে আমাদের থেকে কমে যাচ্ছে। এটাই বলছে যে সমাজে মূল্যবোধের অবক্ষয়। তারপর হচ্ছে নৈতিক শিক্ষার অভাব। আমরা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দিব, এটার অনেক অভাব এখন। নৈতিক শিক্ষা হচ্ছে বাবা মা দুজনেই যখন চাকরিতে চলে যায়, দেখা যায় অনেক পরিবারে আছে বুয়ার কাছে রেখে যায়, তখন তার কাছ থেকে আর কতটুকু শিখবে, সে তো একজন অশিক্ষিত, ওইভাবে তাকে শিক্ষা দিতে পারবে না।
এরকম নানা কারণে তখন নৈতিকতা যে শিক্ষাটা প্রয়োজন সেটা আর হয়ে ওঠে না। তারপর বিদেশি সংস্কৃতির প্রভাব আমরা দেখবে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে একেবারে কার্টুন ছেড়ে দেই, টিভির দিকে ওদেরকে ছেড়ে দেই কিংবা মোবাইলের প্রতি গেমের প্রতি আকর্ষণ হয়ে যায়। আর বিদেশি সংস্কৃতির প্রভাব যেটা বললাম যে একসময় বৃদ্ধাশ্রম বলে কোনো শব্দই এই দেশে মানুষ শুনেনি, এখন দেখো এই যে বৃদ্ধাশ্রম, এটা হচ্ছে বিদেশি কালচার যেটা আমাদের দেশে প্রভাব পড়েছে। তারপর হচ্ছে আত্মকেন্দ্রিক মনোভাবের প্রশ্ন, এখন আমরা আমাদেরকে নিয়ে ভাবি। একক পরিবার হওয়াতে দেখা যায় যে চাচাতো ভাই বোন কিংবা ফুফাতো ভাই বোন, মামাতো ভাই বোন এরকম এখন আর একসাথে দেখা যায় যে বছরে একবার দেখা হয় কিনা এরকম একটা ব্যাপার। অনেক সময় ঈদে যায়, আবার অনেকে ঈদে যেতেও পারে না গ্রামে, তখন দেখা হয় না। এভাবে কি হচ্ছে, নিজেদেরকে নিয়ে সবসময় চিন্তা করে, নিজেদের ভালো মন ভালো কি সেটা নিয়ে, কি করলে মন্দ হবে না, এটা করা যাবে না, সবসময় নিজেরকে নিয়ে চিন্তা করতে থাকে। এই যে একটা আন্তর্জাতিক মনোভাব, এটার কারণে এই যে আমরা যে প্রবৃদ্ধের সমস্যাগুলো দেখছি সেটা একটি বড় সমস্যা। এই সমস্যাগুলো তার মানে এক হচ্ছে সমাজের মূল্যবোধের অবক্ষয়, দুই হচ্ছে নৈতিক শিক্ষার অভাব, তিন বিদেশি সংস্কৃতির প্রভাব, চার হচ্ছে আত্মকেন্দ্রিক মনোভাব, এই মনোভাবের প্রসার। এছাড়া আর অনেক কিছু রয়েছে। আর দেখো এখানে কি বলছে যে কোনো পরিবার ও সমাজে প্রবীণদের আজ প্রায় গৌণ বিবেচনা করা হয়, এখন তাদেরকে মুখ্য বিবেচনা করছে না। মনে হয় যে ভাবে যে ও বৃদ্ধ, কিছু বুঝে না, তার কাছে সিদ্ধান্ত নেওয়ার কি আছে, এরকম একটা ব্যাপার। সারাক্ষণ আন্ডার এস্টিমেট করতে থাকে, ভাবে যে ও তো বৃদ্ধ, ও কিছুই বুঝবে না এরকম। দেখো তার অভিজ্ঞতাকে দিয়ে যদি কাজে লাগানো যায় তাহলে ভালো কিছু আসবে আমাদের সমাজে। এত বছরের অভিজ্ঞতা, জ্ঞান এবং অভিজ্ঞতাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদেরই ভালো হবে, আমাদের পরিবারের ভালো হবে, আমাদের সমাজের ভালো হবে, আমাদের রাষ্ট্রের ভালো হবে। এই যে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না, তাদের কথা শোনা হয় না, এবং চিত্ত বিনোদন দেখো কোনো সুযোগ নেই। মানে বৃদ্ধদের যে বয়স উপযোগী কোনো চিত্ত বিনোদনের ব্যবস্থা থাকবে সেটাও নেই আমাদের দেশে। তোমরা কি বুঝতে পারছো মেয়েরা আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু? জি মিস। আচ্ছা, হিসাব করো, রোল 5। ঈশা শুনতে পাচ্ছ মা? জি মিস। করো মা। পার্ট 3, বাংলাদেশের প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রম। বাংলাদেশের সংবিধানেও না, প্রবীণদের সামাজিক। ঈশা মা, মনস্তাত্ত্বিকটা বাকি আছে, এটা করো মা। ওকে মিস। মনস্তাত্ত্বিক পরিবারে ও সমাজে প্রবীণদের কোন ভাষা অবস্থা তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতার জন্ম দেয়। তারা নিজেদেরকে খুব অবহেলিত ও অসহায় ভাবতে শুরু করেন। সামর্থ্যের অভাব এবং সেই সঙ্গে শারীরিক অসুস্থতা ও নিঃসঙ্গতা এই হীনমন্যতাকে আরো বাড়িয়ে তোলে। প্রবীণ বয়সে স্মৃতিভ্রম ও এক্ষেত্রে বাড়তি সমস্যার সৃষ্টি করে। হ্যাঁ দেখো, এই যে এত কিছু হচ্ছে, যখন তাকে আন্ডারএস্টিমেট করছে, তাকে অবমূল্যায়ন করছে, তাকে মূল্যায়ন করা হচ্ছে না, তার মতামতকে গুরুত্ব দিচ্ছে না, সে অবহেলিত হচ্ছে, যখন পরিবার থেকে একেবারে আপনজনের কাছ থেকে অবহেলিত হচ্ছে, সমাজের কাছ থেকে অবহেলিত হচ্ছে, তখন কি হয়, এক ধরনের হীনমন্যতায় যখন তারা ভোগে। এটাই বলেছে মনস্তাত্ত্বিক আরেকটি সমস্যা। পরিবার ও সমাজে প্রবীণদের কোন ভাষা অবস্থায় তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতার জন্ম দেয়। তারা নিজেদেরকে খুব তখন অবহেলিত ভাবে, অসহায় ভাবে। সামর্থ্যের অভাব, সেই সঙ্গে শারীরিক অসুস্থতা, নিঃসঙ্গতা, হীনমন্যতাকে তখন কি করে আরো বাড়িয়ে দেয়। প্রবীণদের বয়সের স্মৃতি বিভ্রম এক্ষেত্রে বাড়তি একটা সমস্যা তখন সৃষ্টি করে, ভুলে যায়। মনে করো যে খেয়েছে, জিজ্ঞেস, অনেক বৃদ্ধ আছে খেয়েছে, আবার জিজ্ঞেস করলে বলে খায়নি, মানে ভুলে যায়, এটাকে বলা হচ্ছে স্মৃতি বিভ্রম। ঠিক আছে, এসব পরে পড়ো, পার্ট 3। পার্ট 3, বাংলাদেশের প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রম। বাংলাদেশের সংবিধানেও প্রবীণদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির কথা বলা হয়েছে। বর্তমানে এদেশে প্রবীণদের সংখ্যা প্রায় 1 কোটি। বিশ্বের 50 কোটিরও বেশি দেশ রয়েছে, সেগুলোর মোট জনসংখ্যা এর চেয়েও কম।
আমাদের দেশে প্রবীণদের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম মিস বলো মা। মিস সুরাকে একটু অ্যাড করেন তো প্লিজ। আসেনি তো, বলো তো আবার আসতে। যেই সব আসছে গ্রুপে মেসেজ দিয়েছে। আচ্ছা, আমি যেই আসতেছে আমি অ্যাড করছি। ওকে বলো আবার ট্রাই করতে বলো, হয়তো বা নেটেরই সমস্যা। একটু দেখো তো, একটু বলো ওকে আবার একটু ট্রাই করতে। তাহলে কি আমাদের বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে প্রবীণদের সামাজিক নিরাপত্তার কিছু কর্মসূচি রয়েছে। বর্তমানে আমাদের দেশে প্রবীণদের সংখ্যা হচ্ছে প্রায় 1 কোটি। এটা আন্ডারলাইন দাও, অবজেক্টিভের জন্য আসবে। বিশ্বের 50টিরও বেশি দেশ রয়েছে, সেগুলো মোট জনসংখ্যা এর চেয়ে কম। আমাদের দেশে প্রবীণদের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে কিছু কল্যাণমূলক কার্যক্রম রয়েছে। বেসরকারি কার্যক্রম, ইশফাক জাহান, অমি না, ঠিক আছে ধন্যবাদ। অমি বলো। অমি শুনতে পাচ্ছ? 34 পড়ো, অমি পড়ো। প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি শেরে বাংলা নগর, ঢাকাতে অবস্থিত। বেসরকারি কার্যক্রম, বেসরকারি ভাবে বাংলাদেশ হাতে কোনো, এখান থেকে পড়ো। উপরে হেডিংটা পড়ো। জি মিস। বেসরকারি কার্যক্রম, বেসরকারি ভাবে বাংলাদেশে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান প্রবীণদের কল্যাণে নিয়োজিত রয়েছে। প্রবীণ হিতৈষী হ্যাঁ। সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি শেরে বাংলা নগর, ঢাকাতে অবস্থিত। প্রবীণদের কল্যাণে ও এই প্রতিষ্ঠানটি যেসব ভূমিকা রাখে তা হলো স্বাস্থ্যসেবা দান, পুনর্বাসন, চিত্ত বিনোদন, ধর্মীয় অনুষ্ঠান উদযাপন প্রভৃতি। তাছাড়া এই প্রতিষ্ঠান প্রবীণদের জন্য স্থাপন করেছে পাঠাগার। তাহলে দেখো প্রবীণদের আমরা যে সমস্যাগুলো দেখেছি, সেখানে দেখো এই প্রতিষ্ঠানটিতে সেই সমস্যার সমাধানগুলো করেছে। দেখো এখানে স্বাস্থ্যসেবা সমাধান আছে, তার মানে কি তাদের চিকিৎসা ব্যবস্থা আছে, পুনর্বাসন, তাদের থাকার ব্যবস্থা আছে, চিত্ত বিনোদন, তাদের বিনোদনের ব্যবস্থা আছে, ধর্মীয় অনুষ্ঠান উদযাপন, যার যার ধর্ম পালন করার যে ব্যবস্থা সেটাও আছে। এছাড়াও অবসর সময়ে তারা কি করবে, পাঠাগার আছে, বই পড়বে। তার মানে এই যে ব্যবস্থাগুলো রয়েছে একজন প্রবীণের জন্য, এই ব্যবস্থাগুলো থাকলে তখন তারা আর নিজেদেরকে বোঝা মনে করবে না পরিবারের কাছে, কিংবা হীনমন্যতায় ভুগবে না। তারপর পড়ো। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি। এই সমিতি প্রবীণদের স্বাস্থ্য, শিক্ষা, অনুদান সহ বিনা সুদে ঋণ প্রদান করে। প্রবীণদের কল্যাণে আরো কতিপয় প্রতিষ্ঠান কাজ করছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ মহিলা স্বাস্থ্য সংঘ, রোটারি ক্লাব, মা ও শিশু নিবাস, বৃদ্ধ নিবাস, ঝরাপাতা প্রভৃতি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখো এখানে বাংলাদেশের যে অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি আছে, সেই সমিতির কাজগুলো কি আমরা জানতে পারলাম। সেখানে প্রথম কাজটি হচ্ছে প্রবীণদের স্বাস্থ্য, শিক্ষা, অনুদান সহ বিনা সুদে ঋণ প্রদান করে থাকে। মানে স্বাস্থ্য শিক্ষার জন্য তো অনুদান দেয়, এটা কোনো ঋণ না। এছাড়া যে ঋণ দেয় সেটা হচ্ছে বিনা সুদে ঋণ, মানে সাধারণত ঋণের সাথে সুদ জড়িত, কিন্তু এখানে তাদেরকে কোনো সুদ দিতে হয় না। এর প্রবীণদের কল্যাণে কি করা হচ্ছে, এই প্রতিষ্ঠানটা মূলত কাজ করছে। আর এই প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের মহিলা স্বাস্থ্য সংঘ আমি এখানে দেখেছি, আমি এখানে গিয়েছিলাম। এখানে বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা। মহিলারা কি কাজ করে, কাঁথা সেলাই করে, তারপর বাঁশ বেত দিয়ে ঝুড়ি, ডালা, এরকম বিভিন্ন ধরনের কাজ করে। কম্পিউটারে আমি যখন গিয়েছিলাম তখন টাইপ ছিল,
এখন তো আর টাইপের ওইভাবে হয় না, তারা টাইপ শিখে তারপর সেলাই কাজ করে। এবং তাদের বাচ্চাগুলো জানো, তাদের যে বাচ্চাগুলো আছে বাচ্চাদের নিরাপত্তার জন্য পাশেই আরেকটা ব্যবস্থা আছে, সেখানে বাচ্চাগুলো দেখাশোনার জন্য মানুষ আছে এবং বাচ্চাগুলো সেখানে কি করা হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে একদম সকাল থেকে বিকাল পর্যন্ত, এবং ওদের পড়াশোনার ব্যবস্থা আছে সবকিছু। মানে এখানে যদি যাও দেখলেই ভালো লাগবে, মানে অনেক সুন্দর ব্যবস্থা। মা ও শিশু নিবাস, রোটারি ক্লাব, বৃদ্ধ নিবাস, ধরাপাতা, এগুলো হচ্ছে এই বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির আওতায় এই প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে। নরিন বলো, রোল 2। আমরা বেসরকারি কার্যক্রম জেনেছি এতক্ষণ, আর এখন আমরা সরকারি কার্যক্রম গুলো জানবো। নরিন পরমা, নরিন শুনতে পাচ্ছ তুমি? আনিকা পড়ো। মিস আমি কে কে না মিস জান্নাত। পড়ো। সরকারি কার্যক্রম 1 অবসর ভাতা। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ও কর্মচারীরা স্বায়ত্তশাসিত, অবসর গ্রহণ উচ্চারণটা কি হবে? স্বায়ত্তশাসিত হ্যাঁ, রাইট। প্রতিষ্ঠানের কর্মচারীরা অবসর গ্রহণ বা মৃত্যুবরণ করলে পেনশন পেয়ে থাকেন। এটা একটি দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। একটি নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত সরকারি চাকরি করে অবসর গ্রহণ করলে অবসর সময়ের জন্য বিধি মোতাবেক যে ভাতা দেওয়া হয় তাকে পেনশন বা অবসর ভাতা বলে। 2 বয়স্ক ভাতা কার্যক্রম। দেশব্যাপী প্রবীণদের কল্যাণে বিশেষত গ্রামীণ অসহায় গ্রামীণ হ্যাঁ, অসহায় অসহায় দুস্থ দুস্থ অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এই কার্যক্রম পরিচালিত হয়। দেশের সকল ইউনিয়নের প্রতি ওয়ার্ডের সবচেয়ে অসহায় বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ সর্বনিম্ন বয়স মহিলাদের ক্ষেত্রে 62 এবং পুরুষের ক্ষেত্রে 65 বছর ব্যক্তিদের প্রতি মাসে 500 টাকা হারে বয়স্ক ভাতা প্রদান করা হয়। হ্যাঁ, 3 তাহলে পরে একটু বিধবা ও দিন পরে স্লাইডে একটু এটা আলোচনা করি। দেখো, সরকারি কার্যক্রমের ক্ষেত্রে প্রবীণদের জন্য কি করছে, অবসর ভাতা নামে একটি ভাতা দিচ্ছে। সেটা হচ্ছে কি, যারা সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যে কর্মচারীরা অবসর গ্রহণ করেছে বা মৃত্যুবরণ করলে পেনশন পেয়ে থাকে, এটা একটা দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সরকারি চাকরি করে অবসর গ্রহণ করলে অবসর সময়ের জন্য বিধি মোতাবেক যে ভাতা দেওয়া হয় তাকেই বলা হচ্ছে পেনশন বা অবসর ভাতা। প্রশ্ন আসতে পারে, অবসর ভাতা কি, একটু ব্র্যাকেটে দিয়ে রাখো যে একটা দীর্ঘমেয়াদী, এটি একটি দীর্ঘমেয়াদী। উত্তরটা কি লিখবে? উত্তর লিখবে অবসর ভাতা একটা দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সরকারি চাকরি করে অবসর গ্রহণ করলে অবসর সময়ের জন্য বিধি মোতাবেক যে ভাতা দেওয়া হয় তাকে পেনশন বা অবসর ভাতা বলে। এটুকু হবে উত্তর, ব্র্যাকেটে লিখে রাখো। এখন আসো বয়স্ক ভাতা কার্যক্রম। এটা দেখা যাবে বিশেষ করে গ্রামে। দেখো এখানে লিখেছি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে অসহায়। তাহলে এই বয়স্ক ভাতা কার্যক্রম হচ্ছে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে অসহায় যারা বয়োজ্যেষ্ঠ আছে, বয়স উল্লেখ করে দিয়েছে। দেখো, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 62 এবং পুরুষদের ক্ষেত্রে 65। প্রশ্ন আসতে পারে কত বয়স সীমা রেখার মধ্যে বয়স্ক ভাতা পেয়ে থাকে। তাহলে উত্তরটা কি হবে? সর্বনিম্ন মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন 62 বছর এবং পুরুষদের ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন 65 বছর। এবং কত টাকা বয়স্ক ভাতা পেয়ে থাকে? 500 টাকা। করো।
3, বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা প্রদান কার্যক্রম। দেশব্যাপী বিধবা ও স্বামী পরিত্যক্ত মহিলাদের কল্যাণে এই কার্যক্রম পরিচালিত হয়। এই ভাতা প্রাপ্তির ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা না থাকায় এক পর্যবেক্ষণে দেখা গেছে এই ভাতার সুবিধা ভোগীদের অধিকাংশ বয়স্ক মহিলা। এছাড়া বর্তমানে সরকারি প্রবীণদের কল্যাণ নতুন নতুন কার্যক্রম গ্রহণ করছে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। দেখো, বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের যে ভাতাটা দেওয়া হয় দেশব্যাপী, যে আমাদের বাংলাদেশে যে বিধবা গুলো আছে যাদের স্বামী নেই এবং যাদের স্বামীরা মহিলা মানে স্ত্রীদের থেকে আলাদা আছে, এটাকে বলা হচ্ছে স্বামী পরিত্যক্ত। সেই মহিলাদের কল্যাণে তাদের প্রয়োজনে এই কার্যক্রমটা সরকার চালু করেছে। এক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা না থাকায় এক পর্যবেক্ষণে দেখা গেছে এই ভাতার সুবিধাভোগীদের অধিকাংশই কি বয়স্ক মহিলা। এছাড়া বর্তমান সরকার প্রবীণদের কল্যাণে আমরা জানছি নতুন নতুন কার্যক্রম গ্রহণ করছে। নারী অধিকারের ধারণা এবং বাংলাদেশের সমাজে নারীর অবস্থানের অধিকারের পরিস্থিতি আমরা প্রবীণদের জানলাম। এতক্ষণ প্রবীণদের সমস্যা এবং সেই সমাধান উত্তরণের জন্য সরকারি এবং বেসরকারি কার্যক্রমগুলো জেনেছি। এখন বলো, কারো কোনো সমস্যা আছে? এতক্ষণ যে আমরা আলোচনা করেছি, কোনো সমস্যা আছে? মেয়েরা, প্রবীণদের নিয়ে আমরা যে সমস্যাগুলো সমাজে সম্মুখীন হচ্ছে এবং সেই সমাধানের জন্য সরকারি এবং বেসরকারি কার্যক্রম রয়েছে, তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, তাহলে আমরা পরের পার্টে যাচ্ছি। নারীর অধিকারের ধারণা। আপনারা পড়ো। আর একটু বলে নিচ্ছি, আমাদের সিলেবাসটা শেষ করতে হবে, তো এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমরা একটু টাইমটা বাড়াবো। সময় শেষ হলে তোমরা আবার জয়েন হবে। তোমাদের কি কষ্ট হবে? কষ্ট হবে? নো ম্যাম, আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে, পড়ো। নারী অধিকারের ধারণা। আমরা সমাজে বাস করি। সমাজে সুস্থভাবে বেঁচে থাকার জন্য এবং সমাজের সদস্য হিসেবে আমাদের বেশ কিছু সুযোগ সুবিধা থাকা দরকার। এসব সুযোগ সুবিধা পাওয়া নাগরিকের জন্য এক ধরনের অধিকার। কাজেই নারী অধিকার হলো নারীর জন্য প্রদত্ত সেই সমস্ত সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। নারীর অধিকার মানবাধিকার। জাতিসংঘ 1948 সালের 10 ডিসেম্বর মানুষের এসব অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সব মানুষের এসব অধিকার পাওয়ার অধিকার আছে। আমরা পূর্ববর্তী শ্রেণীতে এই অধিকারগুলো সম্বন্ধে জেনেছি। এদের মধ্যে একটি বিশেষ অধিকার হলো নারী পুরুষের সমান অধিকার। নারীর জন্য বিভিন্ন ধরনের অধিকার সংরক্ষণ, যেমন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ইত্যাদি নানা ক্ষেত্রে জাতিসংঘ অন্যান্য ভূমিকা পালন করছে। বাংলাদেশের সংবিধানেও নারীর প্রতি সব ধরনের। আচ্ছা, ঠিক আছে, পরে এই লাইনটা আমরা পরে যাচ্ছি, একটু এখানে আলোচনা করে নিই। দেখো, নারী অধিকারের ধারণাটা কি আমরা জানবো, তোমাদেরও জানতে হবে। এক সময় তো তোমরাও নারী হবে, এখন শিশু। দেখো, সবচেয়ে প্রত্যেকটা নাগরিকের নারী আর পুরুষ নেই, আমরা সবাই সমাজে বাস করি এবং আমাদের কি করতে হবে, সুস্থভাবে বেঁচে থাকার জন্য সমাজের সদস্য হিসেবে আমাদের বেশ কিছু সুযোগ সুবিধা থাকা দরকার। না মানে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সবারই প্রয়োজন, আর নারী হিসেবে আমাদের কিছু সুবিধা থাকা দরকার। যেহেতু আমাদের এখানে সমাজটা হচ্ছে পুরুষ শাসিত সমাজ, এখানে সবকিছুতেই পুরুষদের সিদ্ধান্তই মূল, মানে একেবারে একক সিদ্ধান্ত। পরিবারে লক্ষ্য করবে অনেক পরিবার আছে, সব পরিবার না, এখন অনেক আধুনিক মন মানসিকতায় অনেক কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু সাধারণত যেটা লক্ষ্য করা যায়, মেয়ের বিয়ে হবে মা জানে না, বাবার সিদ্ধান্তের উপরই মেয়েকে বিয়ে দিচ্ছে। এই যে এরকম যে দুজন মিলে পরামর্শ করে যে একটা সিদ্ধান্ত নেবে, এরকম অনেক পরিবার আছে, সেটা করে না।
তাহলে দেখো আমাদের বেশ কিছু সুযোগ সুবিধা থাকা দরকার। কি দরকার? সেই সুযোগ সুবিধাগুলোর মধ্যে নাগরিকের জন্য এক ধরনের অধিকার, কাজে নারী অধিকার, নারীর পদের জন্য যে সুযোগ সুবিধা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। কি স্বীকৃত? নারীর অধিকার হচ্ছে মানবাধিকার, এটা মানবাধিকারের মধ্যে পড়ছে। জাতিসংঘ 1948 সালে 10ই ডিসেম্বর, আন্ডারলাইন দাও, বইয়ের সবাই দাগ দাও, মানুষের সব অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র। এখন এখানে কি আছে? এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সব দেশের সব মানুষের এসব অধিকার পাওয়ার অধিকার আছে। কিরকম? এদের মধ্যে একটি বিশেষ অধিকার হলো নারী পুরুষের সমান অধিকার। তার মানে মানবাধিকারের সর্বজনীন যে ঘোষণাপত্রটা আছে সেখানে একটি অধিকার, বিশেষ অধিকার কি? নারী পুরুষের সমান অধিকার। নারীর জন্য বিভিন্ন ধরনের অধিকার সংরক্ষণ কি আছে, যেমন শিক্ষা বলো, স্বাস্থ্য, চিকিৎসা, এগুলোর ক্ষেত্রে জাতিসংঘ অনন্য ভূমিকা পালন করছে। বাংলাদেশের সংবিধানে নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করার কথা বলা হয়েছে। আমাদের দেশে নারীরা কি অবস্থায় আছে জানা দরকার। আমরা গত ক্লাসে কিছু স্লাইড দেখেছিলাম, তাই সেখানে দেখছিলাম নারীদের অবস্থাটা কি। আমাদের সমাজে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা বেশ কঠিন ব্যাপার নয়। আমরা যদি আমাদের অধিকারগুলো সম্পর্কে জানি তাহলে আমরা এই অধিকারগুলো ভোগ করতে পারবো। তার মানে কি, আগে তো আমাদের জানতে হবে আমাদের কি কি অধিকার রয়েছে, তাহলে যখন আমরা সেই অধিকারগুলো পাবো না তখন আমরা বলতে পারবো যে এগুলো আমাদের অধিকার। এবং নারী পুরুষের সাম্য প্রতিষ্ঠিত হবে। তখন বাস্তবে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত না হওয়ার প্রধান কারণ হচ্ছে নারী অধিকার সম্পর্কে আমাদের অজ্ঞতা। তাহলে কি লক্ষ্য করো, আমরা যে এখন পর্যন্ত নারী পুরুষের সমান অধিকার এখন পর্যন্ত নিশ্চিত হচ্ছে না, তার মানে আমরা জানি না আসলে আমাদের কতটুকু অধিকার রয়েছে, কি কি অধিকার রয়েছে, আগে সেটা আমাদের জানতে হবে। বাংলাদেশের সমাজে নারীর অবস্থান ও অধিকার পরিস্থিতি কি? নানা দিক থেকে বাংলাদেশের নারীরা পুরুষদের তুলনায় পিছিয়ে আছে। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক অধিকার থেকে তারা আজও অনেক বঞ্চিত। বিভিন্ন বৈষম্য বঞ্চনারও শিকার হতে হয় তাদেরকে। আমাদের দেশে এখনো অনেক পিতামাতা কন্যা শিশুকে বোঝা হিসেবে গণ্য করে। এটা কিন্তু শুনতে খারাপ শোনা যাচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা এখন পর্যন্ত এরকমই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা পড়ো, এরপর থেকে পড়ো। সরি, দেখো তারা মনে করে, এখান থেকে পড়ো। বৈষম্য দূর করার ম্যাম, এটা তো অন্য পেজের, ওটা তো ওইটার পরেরটা না। তারা মনে করে পুত্র বড় হয়ে বাবা মাকে উপার্জন করে খাওয়াবে, সংসারে হাল ধরবে। অন্যদিকে কন্যা বিয়ের পর স্বামী বা শ্বশুর বাড়ি চলে যাবে। উপরন্তু তাকে বিয়ে পিতা মাতাকে অনেক টাকা খরচ করতে হবে। এই মনোভাব থেকে তারা পুত্র সন্তানকে কন্যা সন্তানের চেয়ে অধিক গুরুত্ব দেয়। যদিও বর্তমান অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে, বর্তমানে মেয়েরাও ছেলেদের মতো সমানভাবে বাবা মা, পরিবার ও সমাজের দায়িত্ব নিতে এগিয়ে আসছে। একইভাবে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিও ধীরে ধীরে পরিবর্তন করছে। তবে সমাজে নারীকে তার প্রাপ্ত অধিকার দিতে অনেকেই এখনো প্রস্তুত নয়। আমাদের সংবিধানে, সরকার বিধিবিধানে নাগরিক হিসেবে নারীকে পুরুষের পাশাপাশি সমান অধিকার দেওয়া হয়েছে। চাকরি বা অন্যান্য পেশা এবং মজুরি ক্ষেত্রে তাদের অধিকার সমান, কিন্তু বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে নারীদের এসব অধিকার থেকে বঞ্চিত রাখা হয়। পরিবার ও সমাজে তারা নানা রকম বৈষম্য বঞ্চনার শিকার হয়। ছেলে সন্তানদের লেখাপড়ার ব্যাপারে পরিবার যতটা আগ্রহ দেখায়, মেয়েদের বেলায় তা দেখায় না। বিশেষ করে গ্রামাঞ্চলে কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয়। ফলে ভালো ছাত্রী হয়েও মেয়েরা অনেক সময় প্রাথমিক বা মাধ্যমিক স্তরে বেশি পড়ালেখার সুযোগ পায় না। এছাড়া নারীদের উপর শারীরিক মানসিক নির্যাতনের ঘটনা তো আছেই। হ্যাঁ, দেখো বড় মানে কি ধারণা যে পুত্র বড় হলে বাবা মাকে উপার্জন করে খাওয়াবে আর মেয়ে তো শ্বশুর বাড়িতে চলে যাবে, তাকে বিয়ে দিতে গিয়ে পিতামাতা তারকে। অন্যদিকে কন্যার বিয়ের পর স্বামী বা শ্বশুর বাড়ি চলে যাবে, উপরন্তু তাকে বিয়ে দিতে গিয়ে পিতামাতাকে অনেক টাকা খরচ করতে হবে। এই যে একটা মনোভাব, এই মনোভাব থেকে তারা ভাবে যে কন্যা সন্তানের চেয়ে পুত্র সন্তান অধিক গুরুত্ব, মানে ভালো। আমার 2 মেয়ে,
আমি যখন কোনো আত্মীয় স্বজনের প্রোগ্রামে যাই তখন বলে, যখন জিজ্ঞেস করে কয়টা সন্তান, যদি বলি 2 মেয়ে, তখন মনে হয় যে শুনে মনটা খারাপ হয়ে গেছে তাদের। মানে 2 মেয়ে না হয়ে একটা ছেলে একটা মেয়ে হলে মনে হয় ভালো হতো। অনেকে বলেই ফেলে একটা ছেলে হলে ভালো হতো, এরকম বলে। কিংবা ধরো কোনো যদি কিছু সংকোচ করতে চাই তখন বলে 2 মেয়ে, মেয়েকে বিয়ে দিয়ে দিবা, এত কিছু কেন করা লাগবে, এরকম নানা ধরনের কথা শোনা লাগে আত্মীয় স্বজনের কাছ থেকে। তাহলে দেখো শিক্ষিত সমাজ, কিন্তু চিন্তা ভাবনা দেখো এখনো কি পর্যায়ে আছে, আমাদের চিন্তা ভাবনা এখনো উন্নত হয়নি। আমরা যতই শিক্ষিত হচ্ছি আসলে মন মানসিকতা থেকে আমরা এখনো বের হতে পারছি না, সেই পুরনো ধ্যান ধারণাকে আমরা আঁকড়ে ধরে আছি। আমি বলেছি আগে যে অনেকে এখন অনেক পরিবর্তন হয়েছে, তবে এটা খুব কম পরিবারে হয়েছে, এখন অব্দি অনেক আচ্ছা মেয়েরা কথা শুনতে পাচ্ছ? জি মিস। আসলে সরি, ওই নেটের সমস্যা তো। কে আঁকছে? এটা তো ক্লাস 1 এর কাজ, ক্লাস 7 এ হলে হবে আঁকা কি? আচ্ছা শোনো, যেটা বলছিলাম, তো আমিও এটা এটা এখানে বললো না, আমি আমার বাস্তব অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সাথে, সেটা দেখো। এখানে বলছে যে শ্বশুর বাড়ি চলে যাবে, আমাকে অনেকে বলে যে এত কিছু করছো কেন, 2 মেয়েকে তুই বিয়ে দিয়ে দিবা, শ্বশুর বাড়িতে চলে যাবে, এরকম একটা ব্যাপার শুনতে হয় আত্মীয় স্বজনের কাছ থেকে, যেখানেই যাবে কোথাও গেলেই। মানে আমার 2 মেয়ে, তাদেরই উদ্বিগ্ন বেশি, কেন একটা ছেলে নেই, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমরা দেখো এখানে কি জানছি, একইভাবে বর্তমানে মেয়েরাও ছেলেদের মতো সমানভাবে বাবা মা পরিবার ও সমাজের দায়িত্ব নিতে এগিয়ে আসছে। একইভাবে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিরও ধীরে ধীরে পরিবর্তন করছে। তবে সমাজে নারীকে তার প্রাপ্য অধিকার দিতে অনেকে এখনো প্রস্তুত নয়। আমি আরেকটু শেয়ার করছি, দেখো আমি পড়াশোনা করেছি, চাকরি করছি, ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে পড়াশোনা করে কিছু করব। এই যে আমি যে এখান থেকে যে টাকাটা পাচ্ছি, সেখান থেকে কিন্তু আমি আমার মতো করে খরচ করছি। আমি আমার বাবা মার জন্য কিছু কিনতে পারি, আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু কিছু কিনতে পারি, আমার মেয়ের জন্য কিছু কিনতে পারি। আমি যদি কিছু না করতাম তাহলে কি হতো, আমার স্বামীর টাকার উপরে কি হতো, আমার নির্ভরশীল হতো। আমি ইচ্ছে করলে আমি সবকিছু করতে পারতাম না, অনেক কিছুতে কি আসতো, বাধা আসতো। তাহলে এই যে নারীদের এখন যে চিন্তা ভাবনা, এই যে নারী শিক্ষার যে সরকার যে নারী শিক্ষার প্রতি যে গুরুত্ব দিয়েছে, সেখানে নারীরা শিক্ষিত হয়ে এখন বিভিন্ন কাজে যে ভূমিকা রাখছে। আমরা গত ক্লাসে বিভিন্ন স্লাইড দেখেছিলাম নারীরা কি কি করছে, তাহলে কিসে কিসে নারীদের ভূমিকা রয়েছে। এই যে এইসব কারণে আমাদের সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গিটা ধীরে ধীরে কি হচ্ছে, পরিবর্তন ঘটছে। তবে সমাজে নারীকে তার প্রাপ্য অধিকার দিতে এখনো অনেকে কি নেই, প্রস্তুত নেই। আমাদের সংবিধানে, সরকারি বিধিবিধানে নাগরিক হিসাবে নারীকে পুরুষের পাশাপাশি সমান অধিকার দেওয়া হয়েছে, সংবিধানে আছে, কিন্তু আসলে বাস্তব দিকে আমরা কতটুকু পাচ্ছি সেটা হচ্ছে বড় কথা। চাকরি বা অন্যান্য পেশা এবং মজুরি ক্ষেত্রে তাদের অধিকার সমান দিয়েছে, কিন্তু বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে নারীদের এইসব অধিকার থেকে কি করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। তোমরা দেখেছো কিনা জানি না, আমরা টিভিতে একটা বিজ্ঞাপন দেখেছিলাম, সেখানে ইট ভেঙে মজুরি, ছেলেকে দেয় একরকম, মেয়েকে দেয় একরকম, বলে যে আমিও তো সমান কাজ করেছি, তাহলে আমাকে কম কেন দিচ্ছ? বলে তুমি মহিলা এই জন্য কম দিচ্ছে। এই যে একটা বৈষম্য, এখনো আমাদের সমাজে অনেক ক্ষেত্রে এই বৈষম্যগুলো লক্ষ্য করা যায়। পরিবার ও সমাজে নানা রকম বৈষম্য বঞ্চনার শিকার হচ্ছে। ছেলে সন্তানদের লেখাপড়ার ব্যাপারে পরিবার যতটা আগ্রহ দেখায়, মেয়েদের বেলায় তা দেখায় না।
বিশেষ করে গ্রামাঞ্চলে কম বয়সে কি করা হচ্ছে, মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে, যেটাকে আমরা বলি বাল্য বিবাহ। ফলে ভালো ছাত্রী হয়েও মেয়েরা অনেক সময় কি হচ্ছে, প্রাথমিক বা মাধ্যমিক স্তরে বেশি পড়ালেখা করার সুযোগ তারা পাচ্ছে, অর্থাৎ কলেজ পর্যন্ত তারা যেতে পারছে না। এছাড়া নারীদের উপর শারীরিক মানসিক নির্যাতনের ঘটনা তো তোমরা জানো, খবর দেখলে আমরা দেখি, এমন দিন নেই যে আমরা টিভিতে খবর দেখি না যে যৌতুকের জন্য নারীকে নির্যাতন করা হয়নি, এমন একটা দিনও নেই। নারীরা বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে, প্রতিদিন খবর টিভিতে খবর আমরা দেখি, ফেসবুকে বিভিন্ন ভাবে আমরা এই তথ্যগুলো পেয়ে যাই, নারীরা কতভাবে আমাদের সমাজে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। আনিকা পড়ো, আনিকা কি আজকে জয়েন হয়েছিল? আনিকা আচ্ছা, হ্যাঁ আনিকা পড়ো। জি মিস, জয়েন হয়েছি। হ্যাঁ আনিকা পড়ো মা। বাংলাদেশের নারী অধিকার সমূহ: ১. সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার। ২. জাতীয় জীবনে সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার অধিকার। ৩. আইনের চোখে নারী পুরুষ সমান এবং সমান আশ্রয় লাভের অধিকার। ৪. বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশ কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে সকলের সমান সুযোগ লাভের অধিকার। ৫. সরকারি চাকরি লাভে নারী পুরুষের অধিকার সমান এবং এক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না। ৬. নারীর ব্যক্তি স্বাধীনতার অধিকার। দেখো, অধিকারগুলো যখন আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি, তোমরা যখন বড় হবে দেখবে তোমাদের মানে আজকে আমরা শুধু আমাদের পাঠ্য বইটি, আমাদের সিলেবাসটি কমপ্লিট করার জন্য পড়বো তা না, আজকে আমরা যে আলোচনা করছি সেগুলো আমাদের জীবনের প্রয়োজনে আলোচনা হচ্ছে। আমি আশা করব তোমরা যারা ছোট, তোমাদের দাদা দাদি, নানা নানি যারা আছে, অর্থাৎ বয়স্ক যারা থাকবে, তাদেরকে সম্মান করবে, তাদের সাথে গল্প করবে, তাদেরকে সময় দিবে। তোমরা যখন বাইরে বেড়াতে যাও, তারা যদি অসমর্থ হয় বাইরে যেতে, তাহলে বাইরে কখনো বাবা মার সাথে চাইনিজ খেতে গেলে সেখানে তাদের জন্য খাবারটা প্যাকেট করে নিয়ে আসলে, কিংবা তোমাদের জন্য যদি কোনো প্রয়োজনীয় জিনিস কিনে দেয়, জামা কাপড় কিংবা খেলনা গিফট করে, চেষ্টা করবে তাদের জন্য কিছু কেনার জন্য, বাবা মাকে বলবে যে দাদুর জন্য কিংবা নানুর জন্য কিনবো, এরকম। কিংবা বিভিন্ন অকেশন গুলা তোমরা পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন কিংবা হ্যাপি নিউ ইয়ার, এরকম বিভিন্ন তোমরা তোমাদের বার্থডে পালন করো, বিভিন্ন উৎসবগুলো যে পালন করো, তোমরা চেষ্টা করবে তাদের জন্য বিশেষ কোনো সময়ে, তাদের হয়তো বা অনেকের জন্ম তারিখটাই তাদের মনে নেই, তোমরা নিজেরাই কোনো বিশেষ সময়ে তাদেরকে নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে যে কোনো ভাবে, ঈদের সালামি পাও, এইসব টাকা দিয়ে তাদের জন্য ছোট ছোট গিফট কিনবে, হয় একটা মগ কিনে দিলে, কিংবা তাদের প্রয়োজন কি, তাদের কি ইচ্ছে সেটা জানতে চাইবে, এবং চেষ্টা করবে তোমাদের সামর্থ্য না হলে বাবা মাকে বলবে দিয়ে সেগুলো পূরণ করার জন্য। মানে আজকের এই ক্লাস থেকে বুঝবে যে তারা কেমন অসহায় এবং তাদেরকে কি করা উচিত আমরা জানলাম। আমরা চেষ্টা করব তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের বয়স উপযোগী, আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের জন্য কিছু করা। এটা হচ্ছে তোমাদের কাছে আমার অনুরোধ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা এই যে নারী পুরুষের, নারীদের যে অধিকারগুলো আজকে জানবো, সেখানে আমরা চেষ্টা করব, এটা মনে হবে যে হ্যাঁ ছোট, তোমরা এতটা বুঝবে না, তারপরে মনে হবে এটুকু বুঝতে হবে যে হ্যাঁ আসলে এটা তো প্রয়োজন, এটুকু তোমাদের মধ্যে একটা ধারণা আজকে জন্মাবে যে হ্যাঁ এটা তো অবশ্যই প্রয়োজন। তাহলে কি নারী পুরুষের সমান অধিকার, জাতীয় জীবনে সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার অধিকার, আইনের চোখে নারী পুরুষ সমান এবং সমান আশ্রয় লাভের অধিকার, বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশ কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে সকলের সমান সুযোগ লাভের অধিকার থাকবে, সরকারি চাকরি লাভে নারী পুরুষের অধিকার সমান এবং এক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না, নারীর ব্যক্তি স্বাধীনতার অধিকার। তোমরা বিশ্বাস করবে না, এখানে ধরো ঢাকা শহরে, এখানে একেবারে রাজধানীতে ভালো স্কুলগুলোতে ঠিকই ছেলে মেয়ে যেগুলো কম্বাইন্ড স্কুল কলেজ আছে, সেখানে টয়লেটের ব্যবস্থা ভালো আছে, কিন্তু অনেক গ্রামে আছে যেখানে ছেলে মেয়েদের কম্বাইন্ড স্কুল কিংবা কলেজ আছে, অনেকেরই টয়লেট এরকম নেই। অনেকে জানো সকালবেলা যায় একদম ক্লাস শেষ করে বাসায়, মানে ছেলেদের টয়লেট, ছেলে মেয়েদের টয়লেট একসাথে, সেখানে যেতেও লজ্জা লাগে। এরকম নানা ধরনের সমস্যার কারণে অনেক সময় স্কুলে যায় না, বিভিন্ন সমস্যার কারণে আমাদের মেয়েদের নানা ধরনের সমস্যা আছে, তখন তারা স্কুলে কিংবা কলেজে যেতে চায় না ওই সময়টাতে, মানে নানা ধরনের সমস্যা লক্ষ্য করা যায়।
মনিকা পড়ো। আনিকা পড়েছো? এখন কে পড়েছো? আনিকা? জি মিস। হ্যাঁ, মনিকা পড়ো। বাংলাদেশের নারী অধিকারের গুরুত্ব। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হলো নারী। সমাজের এই বৃহৎ অংশকে পিছনে ফেলে বা অধিকার বঞ্চিত করে কোনো অবস্থাতেই দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত বেগম রোকেয়া সমাজের নারী ও পুরুষকে এক গাড়ির দুটি চাকার সাথে তুলনা করেছেন। দুটি চাকা সমান তালে না চললে গাড়ি যেমন থেমে যাবে, তেমনি সমাজের একটি অংশ নারী যদি পিছিয়ে থাকে তবে সমাজ উন্নয়নের চাকাও পিছিয়ে যাবে। নারী শুধু মা, বোন, কন্যা, ভাবি, চাচি, ফুফু, খালা, নানি, দাদিরই ভূমিকা পালন করেন না, বরং ঠিক আছে। পুরুষের পাশাপাশি হ্যাঁ, একটু একটু ঠিক আছে। তাহলে কি আমাদের দেশে যে জনসংখ্যা প্রায় অর্ধেকই কি বলা হচ্ছে নারী। এই যে যদি কোনো একটি দেশের অর্ধেক যদি নারী হয় তাহলে সমাজের উন্নয়নের জন্য কি হতে হবে? এই অর্ধেককে রেখে বাকি অর্ধেক পুরুষ যদি কাজ করে তাহলে সেই দেশের উন্নয়ন কখনোই সম্ভব না। যদি নারী এবং পুরুষ সমানভাবে কাজ করে তখনই সেই দেশের উন্নয়ন সম্ভব। এটাই এখানে বলা হচ্ছে যে বড় একটা অংশকে পিছনে রেখে বা অধিকার বঞ্চিত করে কোনো অবস্থাতেই একটা দেশের উন্নয়ন করা সম্ভব নয়। নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত হিসেবে আমাদের বেগম রোকেয়া কি বলেছেন? বলেছেন গাড়ির দুটি চাকার সাথে তুলনা করেছে নারী এবং পুরুষকে। তাহলে একটি চাকা যদি না থাকে তাহলে গাড়িটা কি হবে না, সমানভাবে মানে সমান তালে তখন গাড়িটা চলতে পারবে না, গাড়িটা কি হবে, থেমে যাবে। এই জন্যই বলেছে যে নারী একটি সমাজের অংশ, যদি পিছিয়ে থাকে তবে সেই সমাজের উন্নয়নের চাকাটাও কি হয়ে যাবে, পিছিয়ে যাবে। নারী যে শুধু মা, বোন, কন্যা, ভাবি, চাচি, ফুফু, খালা, নানি এগুলো কিংবা দাদি এগুলোই ভূমিকা পালন করে তা না, পুরুষের পাশাপাশি কি করতে পারে নারীরা, বলো ভূমিকা। বরং পুরুষের পাশাপাশি সংসার পরিচালনার গুরু দায়িত্ব পালন করে। এর অতিরিক্ত সন্তান লালন পালনের মতো গুরুত্বপূর্ণ কাজটিও নারীকেই করতে হয়। নারী শুধু গৃহস্থালী কর্ম সম্পাদনের সনাতনী ভূমিকাই পালন করছেন না, বরং উপার্জনক্ষম কাজও করছেন। গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, প্রকৌশল, চিকিৎসা, প্রতিরক্ষা সর্বত্রই তারা দক্ষতার স্বাক্ষর রাখছেন। গোটা নারী সমাজকে যদি শিক্ষা, প্রশিক্ষণ, চলাফেরা, মত প্রকাশের সুযোগ সুবিধা দেওয়া হয় তবে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এতে পরিবার, সমাজ ও দেশের উন্নয়ন হবে এবং নারীরা মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে বিবেচিত হবে। তারা পরিবার ও সমাজের প্রতি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা পালন করবে। হ্যাঁ, যে দেখো পুরুষের পাশাপাশি সংসার পরিচালনার গুরু দায়িত্বটা কি করতে পারে, নারীরা পালন করতে পারে। অতিরিক্ত সন্তান লালন পালনের মতো গুরুত্বপূর্ণ কাজটিও কিন্তু নারীরাই করছে। নারী যে শুধু গৃহস্থলী কাজ সনাতনী ভূমিকা পালন করছে তা না, উপার্জনক্ষম করছেন। গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানায়, শিক্ষা প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, প্রকৌশল, চিকিৎসা, প্রতিরক্ষা সর্বত্র তারা দক্ষতার স্বাক্ষর রেখেছে। তার মানে নারীরা যে এখানে কাজগুলো করছে তারা কিন্তু পুরুষের সাথে সমান তালেই কাজ করে যাচ্ছে এবং দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। গোটা নারী সমাজকে যদি শিক্ষা, প্রশিক্ষণ, চলাফেরা মতো মত প্রকাশের সুযোগ সুবিধা দেওয়া হয় তবে তারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এতে কি হবে, এতে যে শুধু এতে এতে যদি এই ভূমিকাটা রাখতে পারে তাহলে কি হবে, এতে এতে পরিবার বলো, সমাজ বলো, দেশ বলো সবকিছুরই উন্নয়ন হবে। নারী মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে কি হবে তখন বিবেচিত হবে সমাজে, পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে। তারা পরিবার ও সমাজের প্রতি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা পালন করতে পারবে। আচ্ছা, অরিনের কি নেটের সমস্যা? জি মিস, তখন নেট প্রবলেম ছিল। আচ্ছা, তাহলে অরিন পড়ো মা। জি মিস। মিস এই কাজেই থেকে পড়বো না? হ্যাঁ, পড়ো মা।
কাজেই দেশ সেবা তথা রাষ্ট্র ও বিশ্বের কল্যাণ ও উন্নয়নের জন্য নারী অধিকার একান্ত অপরিহার্য। নারীর অধিকার সংরক্ষণ ও সর্বক্ষেত্রে তাকে অগ্রগামী হওয়ার সুযোগ দেওয়ার জন্যই নারী অধিকারের বিষয়টি আজ এত বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। একজন শিক্ষিত, স্বাবলম্বী ও সচেতন নারী ঘরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। আর এজন্য নারীরা যাতে তাদের অধিকারগুলো পরিপূর্ণভাবে ভোগ করতে পারে এবং নিজেদেরকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারে, সেজন্য নারী অধিকারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ফরাসি সেনাপতি ও রাষ্ট্রনায়ক নেপোলিয়ন বোনাপার্ট নারী অধিকারের বিষয়টি তার একটি বিখ্যাত উক্তির মাধ্যমে বুঝাতে চেয়ে তিনি বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি সভ্য শিক্ষিত জাতি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিব। এর থেকেই আমরা নারী অধিকারের গুরুত্ব বুঝতে পারি। হ্যাঁ, সুন্দর বলেছো অরিন। দেখো কত সুন্দর একটা কথা নেপোলিয়ন বলেছেন। চিন্তা করো, তোমরা ছোট, এইটুক বয়সে তোমরা কি মনে করো বলো তো, কথাটা কেমন? তোমাদের কি মনে হয়? একজন শিক্ষিত মা কি একজন শিক্ষিত জাতি কিংবা সভ্য জাতি উপহার দিতে পারবে? তোমাদের কাছে কেমন মনে হয়? কথাটা কি ঠিক? মেয়েরা, এটা কি কথাটা কি ঠিক? একজন শিক্ষিত মা, হ্যাঁ, তোমাদের কাছে কেমন মনে হচ্ছে? কি জানি বলতেন, এবার বুঝে নেই আসলে। এই যে নেপোলিয়ন যে বলেছেন একজন শিক্ষিত মা দাও, তাহলে আমি তোমাদেরকে একটি সভ্য এবং শিক্ষিত জাতি উপহার দিতে এই প্রতিশ্রুতি দিচ্ছি। কথাটা কি ঠিক? তোমাদের কি মনে হয়? হ্যাঁ, একজন শিক্ষিত মাই একটি সভ্য জাতি এবং শিক্ষিত জাতি উপহার দিতে পারে। আর দেখো এখানে কি হয়েছে, দেশ সেবা বলো, রাষ্ট্র বলো, বিশ্বের কল্যাণ উন্নয়নের জন্য নারীর অধিকার একান্ত অপরিহার্য। নারীর অধিকার সংরক্ষণ সর্বক্ষেত্রে তাদেরকে অগ্রগামী হওয়ার মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। নারী অধিকারের বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ যে একজন শিক্ষিত, স্বাবলম্বী, সচেতন নারী ঘরে এবং বাইরে উভয় ক্ষেত্রে কি করছে, গঠনমূলক ভূমিকা পালন করছে। আর এই জন্য নারীরা যাতে তাদের অধিকারগুলো পরিপূর্ণভাবে ভোগ করতে পারে এবং নিজেদেরকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারে, সেজন্য কি করতে হবে, আমাদের নারী অধিকারের বিষয়টি খুবই গুরুত্ব দিতে হবে। এতক্ষণ আমরা আমরা কি কি জানলাম, নারীর কিভাবে অবহেলিত হচ্ছে, আবার জেনেছি নারীদের ভূমিকা কি কি, তারপর জানলাম নারীদের অধিকার গুলো কি কি। এখন আমরা জানবো পার্ট 6 বাংলাদেশের নারী অধিকার প্রতিষ্ঠায় কি কি পদক্ষেপ নেওয়া উচিত কিংবা সুপারিশ গুলো কি কি। হিসাব করো। মিস আমি পড়ি। কি বলো মা, নাম বলো তো। জান্নাত। জান্নাত পড়েছে, একটু হিসাব করো, পরে তুমি পড়ো জান্নাত আবার। আচ্ছা, স্বর্ণা জয়েন হয় না কেন? স্বর্ণা স্কুলে আসে কিন্তু অনলাইনে জয়েন হয় না। জি মিস, স্কুলে দেখলাম। ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে উঠতে পারে। আচ্ছা। মিস স্বর্ণা এখন অসুস্থ, তাই নাকি জয়েন করতে পারে না। আমি গেটে ওইদিন ছিলাম যে দেখলাম ওকে 2 দিনই। আচ্ছা ঠিক আছে, এই পড়ো। আচ্ছা জান্নাত 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 পড়ো, তাহলে জান্নাত পড়ো মা। জি মিস। পার্ট 6 বাংলাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সুপারিশ বা পদক্ষেপ সমূহ। বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। নারীর প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত জাতিসংঘ সনদেও নারীর এই সমান অধিকারের কথা বলা হয়েছে।
উচ্চারণটা কি হবে? সমান সমানাধিকার। অধিকারের কথা বলা হয়েছে এখানে। সমান অধিকার বলতে পরিবার, সমাজের, রাষ্ট্রের অর্থাৎ জাতীয় জীবনের সর্বস্তরে পুরুষের সময় পাশাপাশি নিচ্ছে, নারীর সময় সমান সময়। অধিকারের কথা বোঝানো হচ্ছে। শুধু শুধু ভোট প্রদান ও নির্বাচনের দাঁড়াবার সুযোগের বেলায় পুরুষ ও নারীর যে সমান তা নয়। শিক্ষা প্রতিষ্ঠান, লেখাপড়া, চাকরি বা কর্মসংস্থান, বেতন বা মজুরির সব ব্যাপারই নারী ও পুরুষের সমান সুযোগ লাভের অধিকার। কোনো অবস্থায় নারীর প্রতি কোনো বৈষম্য করা যাবে না। নারীর প্রতি বৈষম্য দূর ও তার সমান অধিকার নিশ্চিত করতে সরকার কতগুলো বিশেষ ব্যবস্থা নিয়েছেন। যেমন উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ ও তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা। সন্তানের পরিচয় নির্ধারণে পূর্বে যেখানে শুধু বাবার নাম লেখার নিয়ম ছিল, বর্তমানে সেখানে মার নাম লেখার বাধ্যতামূলক করা হয়েছে। নারী নির্যাতন ও এসিড সন্ত্রাস এটা কি? এসিড আচ্ছা, এই স্লাইডটা সন্ত্রাস রোধে সরকার কঠোর আইন বলবৎ করেছেন। কর্মস্থলে নারীর মাতৃত্বকালীন ছুটির সময় বাড়িয়ে 6 মাস করা হয়েছে। এসব ব্যবস্থার কিছু ফল নারীরা পেতে শুরু করেছেন। তবে সমাজে শিক্ষার বিস্তার ও সচেতনতা সৃষ্টি ছাড়া অবস্থার পুরোপুরি পরিবর্তন হয়তো ঘটবে না। কিন্তু বাংলাদেশের নারীরা যে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠেছে তা সেটাই স্পষ্ট। বিভিন্ন সভা সমিতি সংগঠনে তাদের অংশগ্রহণই তার বড় প্রমাণ। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করো। নারী পুরুষে দেখো সমান অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। নারীর প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত জাতিসংঘে সনদ নারীর এই সমান অধিকারের কথা বলা হয়েছে। এখানে সমান অধিকার বলতে আমরা কি বুঝবো? পরিবার বলো, সমাজ বলো, রাষ্ট্র বলো, অর্থাৎ জাতীয় জীবনের সব ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকারের কথা বোঝানো হয়েছে। শুধু ভোট প্রদান বা নির্বাচনে দাঁড়াবার সুযোগ বেলায় পুরুষ ও নারী যে সমান হবে তা না। শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার ক্ষেত্রে, চাকরি বা কর্মসংস্থানের ক্ষেত্রে, বেতন বা মজুরির সব ক্ষেত্রে নারী পুরুষ সমান সুযোগ লাভের অধিকারী। কোনো অবস্থায় নারীর প্রতি কোনো বৈষম্য করা যাবে না। নারীর প্রতি বৈষম্য দূর করার সমান অধিকারের ক্ষেত্রে কি কি পদক্ষেপ সরকার নিয়েছে খেয়াল করো। তোমরা রোমান সংখ্যা দিয়ে 1, 2, 3 এবার পর্যায়ক্রমে লিখবে। 1 নাম্বার হচ্ছে উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ ও তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা। 2, সন্তানের পরিচয় নির্ধারণের পূর্বে যেখানে শুধু বাবার নাম লেখা হতো আগে, সেটা এখন বাবার নাম লিখে বর্তমানে সেখানে মায়ের নাম লেখা বাধ্যতামূলক করা হয়েছে। নারী নির্যাতন ও এসিড সন্ত্রাস রোধে সরকার কঠোর আইন প্রবর্তন করেছে। কর্মস্থলে নারীর মাতৃত্বকালীন যে ছুটি আছে সেটা বাড়িয়ে এখন 6 মাস করা হয়েছে। এইসব ব্যবস্থার কিছু ফল নারীরা পেতে শুরু করেছে। এখন আমরা এই সুযোগগুলা ভোগ করছি। তবে সমাজ শিক্ষা বিস্তার ও সচেতনতা সৃষ্টি ছাড়া অবস্থার পুরোপুরি পরিবর্তন হয়তো ঘটবে না। কিন্তু বর্তমানে বাংলাদেশের নারীরা যে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠেছে সেটা স্পষ্ট। বিভিন্ন সভা সমিতি সংগঠনে তাদের অংশগ্রহণই তার কি বড় প্রমাণ। আজকে যে আমরা আলোচনাগুলো করেছি, কারো কোনো সমস্যা আছে বুঝতে? নো মিস। সবাই বুঝতে পেরেছো? জি আসলে আজকের জি মিস। বিষয়বস্তুটা এটা হচ্ছে আমাদের নিজেদের প্রয়োজনে জানা, নিজেদের প্রয়োজনে জানতে হবে, তাই না? আজকের বিষয়গুলো যে বিষয়গুলো আলোচনা হয়েছে মনে হয় না যে এগুলো আমাদেরই প্রয়োজন, জানা উচিত আমাদের এগুলো, এরকম মনে হচ্ছে না? আমি যে বললাম যে দাদা দাদু নানা নানুদের সাথে কেমন করবে তো সবাই, যাদের দাদা দাদু নানা নানু আছে, মনে হচ্ছে না যে হ্যাঁ আসলেই তো আমাদের আরেকটু মানে আমরা তো করি, তাদেরকে ভালোবাসি, মনে হয় যে আরেকটু অন্যরকম করে ভালোবাসবে এখন থেকে, এরকম মনে হচ্ছে? দেখো বাংলাদেশের সরকারি চাকরি থেকে কর্মকর্তা ও কর্মচারীদের অবসর গ্রহণের বয়স কত হবে? কোন অপশন হবে বলো তো?
59 বছর। আমরা একটু এটার উত্তরটা জানার জন্য দেখি তো আমাদের দেখেছো বাংলাদেশের সরকারি চাকরি থেকে অবসরের বয়স 59 বছর। পেয়েছো মেয়েরা? জি মিস। হ্যাঁ, তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 59 বছর। এটার জন্য সরি, এটার জন্য আমি আগের ক্লাসটা দেখালাম। এটা আমরা কত ক্লাসে পড়েছিলাম? দেখো আমাদের সঠিক উত্তর হবে 59 বছর। তারপর খেয়াল করো আমাদের সমাজে প্রবীণদের সমস্যার কারণ তাদের উপার্জনের সামর্থ্য নেই, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, সমাজে নৈতিক শিক্ষার অবনতি। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর কোনটি বলো তো? নিচে কোনটি সঠিক? শুনতে পাচ্ছ মেয়েরা? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস, শুনতে পাচ্ছি। কোনটি হবে দেখো? 1 2 3 না? তাদের উপার্জনের মিস, সামর্থ্য তিনটেই হবে। নেই, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, তারপর নৈতিক শিক্ষার অবনতি। এসবের কারণ হচ্ছে 1 2 3 হবে সঠিক উত্তর। আমরা একটু আগে যে পড়লাম এই তিনটি আছে। জি। তারপর দেখো নিচে 59 পরে 3 4 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলছে। রোজিনা তার স্বামীকে ছেলে মেয়েদের জন্য খেলনা আনতে বলেন। বাজার থেকে তার স্বামী ছেলের জন্য ক্রিকেট বল, ব্যাট এবং মেয়ের জন্য পুতুল ও হাড়ি পাতিল কিনে আনলেন। রোজিনার স্বামী খেলনা করে ঘটনা ছেলে মেয়ের প্রতি যে ধরনের আচরণ প্রকাশ পেয়েছে তা হলো দেখো তো অর্থনৈতিক বৈষম্য, দৃষ্টিভঙ্গির পার্থক্য, আদরের পার্থক্য। কোনটি হবে? আমি দৃষ্টিভঙ্গির পার্থক্য। দৃষ্টিভঙ্গির পার্থক্য। হ্যাঁ, আদরের দৃষ্টিভঙ্গির পার্থক্য। টাকার তো এখানে না, কিন্তু দেখো ছেলের জন্য ক্রিকেট ব্যাট বল আর মেয়ের জন্য পুতুল আর হাড়ি। তাহলে এটা কিসের পার্থক্য? হচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্য। উক্ত বৈষম্যের কারণে শিশু কোন দিকটি অধিক বাধাগ্রস্ত হচ্ছে? নিরাপদে বেড়ে ওঠা, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা গ্রহণ করা, সঠিক মানসিক বিকাশ। সঠিক মানসিক বিকাশ। রাইট, সঠিক মানসিক বিকাশ। আমাদের সময় 7 মিনিটের কিছু বেশি, আমরা আর সময় বাড়াবো না। আমি আজকে সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করে আমাদের ক্লাসটা শেষ করব। আর আগে বলে দিচ্ছি যে ক্লাস শেষ করতে গিয়ে যদি সময় শেষ হয়ে যায় তোমরা আর জয়েন হবে না। আর হচ্ছে আমি বলে নিচ্ছি তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করেছো। মানে 80 মিনিট ক্লাসে বসে থাকা এটা কিন্তু একটা সেই রকম। আগে 2টা ক্লাস করেছো, এই জন্য আমি তোমাদেরকে ততদিনও অনেক 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 ধন্যবাদ তোমাদের প্রতি আজকেও। কারণ না হলে আমরা কি চেষ্টা করছি মোটামুটি সিলেবাসটা শেষ করার জন্য, হয়তো বা হয়ে উঠবে না। আপনার কাছে পরামর্শ নিয়েছিলাম, আপনি বলছিল যে ম্যাডাম এটি যদি রিলেটেড থাকে চ্যাপ্টারগুলো সেগুলো পড়ালে ভালো হবে এরকম। তো আমি নেক্সট ক্লাসে এটির বইটা দেখে চেষ্টা করব যে তোমাদের আর যে 3টা চ্যাপ্টার বাকি আছে সেটার সাথে কতটুকু সম্পৃক্ত সেটা মিল রেখে আমি নেক্সট ক্লাসটা সাজাবো। উদ্দীপকটা পড়ো আফরা।
এক, স্বামী এবং 3 সন্তান নিয়ে হাফিজার সংসার। স্বামীর একক আয়ে তার সংসার চলে। সংসারের অভাব পূরণে হাফিজা নির্মাণ শ্রমিকদের কাজ নেয়। সপ্তাহ শেষে মজুরি গ্রহণের সময় মালিক তাকে দৈনিক 300 টাকা করে হারে মজুরি দেয়। অথচ এই কাজের জন্য পুরুষ শ্রমিকদের 400 টাকা হারে মজুরি দেয়। এর প্রতিবাদ করলে মালিক তাকে কাজে আসতে নিষেধ করে। আচ্ছা, দেখো তাহলে আমরা এখানে কি বেগম রোকেয়া নারী ও পুরুষকে কিসের সঙ্গে তুলনা করেছেন? কে বলতে পারবে? উত্তরটা কি হবে বলো তো? একটি গাড়ির চাকার সাথে। হ্যাঁ, দুইটি চাকার সাথে। একটি গাড়ির দুটি চাকার সাথে নারী পুরুষকে তুলনা করেছে। সংসার জীবনে নারীর প্রধান ভূমিকাটা কি? আমরা জানি সংসার জীবনে নারীর প্রধান ভূমিকাটাই হচ্ছে সংসার পরিচালনা করা। সংসার জীবনে নারী কি হয়? কখনো মা, কখনো বোন, কখনো কন্যা, কখনো ভাবি, কখনো চাচি, ফুফু, খালা, নানি তাদের ভূমিকা পালন করে থাকে। এর পাশাপাশি সংসার পরিচালনার পুরো দায়িত্বটা যেটা আছে সেটাও তারা পালন করে থাকে। সন্তান জন্মদান দেওয়া, তাদের লালন পালনের দায়িত্ব নারীকেই নিতে হয়। তাদেরকে শিক্ষা দেওয়া, তাদের প্রয়োজনগুলো খেয়াল রাখা, তাদের সকল চাহিদাগুলো পূরণ করা, এইসব হচ্ছে নারীর অন্যতম কাজ। এই সকল কাজের মধ্যে একজন নারী সংসার জীবনে তার প্রধান ভূমিকাটা পালন করে থাকে। সংসার জীবনে একজন নারী, এটা তো মাকে দেখেই উত্তরটা পেয়ে যাবে। মা কি করছে সংসার জীবনে? তারপর দেখো হাফিজা কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছেন ব্যাখ্যা করো। দেখো এখানে মজুরি কি লক্ষ্য করছো? 300 টাকা, 200 টাকা। সপ্তাহ শেষে মজুরি গ্রহণের সময় মালিক তাকে দৈনিক 300 টাকা হারে মজুরি দেয়। অথচ এই কাজের জন্য পুরুষ শ্রমিকদের দিচ্ছে কত টাকা? 400 টাকা। তাহলে কিসের বৈষম্য? কে বলতে পারবে? নারী পুরুষের বৈষম্যটা কিসের শিকার হচ্ছে তারা? সমান অধিকার। কিসের থেকে বঞ্চিত হচ্ছে? মেয়েরা বলো তো। সমান অধিকার হয়েছে? সমান হয়েছে টাকাটা? 300 আর 400 সমান হয়েছে? না ম্যাম। তাহলে কি সমান অধিকার থেকে তারা কি হচ্ছে? বঞ্চিত হচ্ছে। কিসের শিকার হয়েছে? সম অধিকারের শিকার হয়েছে। এখানে সম অধিকারের বৈষম্যটা লক্ষ্য করা যাচ্ছে। তার মানে সম অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। এই সম্পর্কে লিখবে। আমরা যে অধিকারগুলো জেনেছি সেগুলো লিখে তারপরে এখানে থেকে যে অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে আমরা জেনেছি সেইগুলো লিখবে। লিখার পরে উদ্দীপকের আলোকে সম অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই সম্পর্কে একটু লিখবে। হাফিজার মতো নারীদের অধিকার আদায় করণীয় বিষয়ে মতামত দাও। কি করতে হবে বলো তো? তুই একটা বলো, আমি একটা বলি। প্রথম হচ্ছে হাফিজার কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমি একটা বলি, বাংলাদেশের যে সংবিধানে আইনগুলো আছে সেগুলোকে স্বীকৃতি দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর কি? আমরা জেনেছি যে আমাদের দেশের নারীরা সমান অধিকার থেকে বঞ্চিত হওয়ার একটি প্রধান কারণ কি? তারা জানেই না তাদের কি কি অধিকার রয়েছে। তাহলে তাদের নিজেদের অধিকার সম্পর্কে কি হতে হবে? সচেতন হতে হবে। ঠিক বুঝতে পারছো? হ্যাঁ, অধিকারগুলো যখন জানবে তখন তারা বুঝতে পারবে কোন কোন অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাহলে নারীদের অধিকার কিংবা পদক্ষেপগুলো কি আছে সরকারিভাবে, জাতিসংঘভাবে সেগুলো তুলে ধরবে। অরিন পড়ো। ইটা পড়বো। 2 নম্বর। হ্যাঁ, 2 নম্বর উদ্দীপকটা পড়ো। 70 বছরের সিদ্দিকা খাতুনের ইচ্ছা করে পুরোনো দিনের গল্প করতে, কিন্তু তার ছেলে মেয়েদের গল্প শোনার সময় নেই। এমনকি তার নাতনির বিয়ের সময় তাকে জিজ্ঞাসা করা হয় না। পাশের বাড়ির জোবেদা বেগম সিদ্দিকা খাতুনের ছেলে মেয়েদের বলেন, তোমাদের উচিত তোমার মায়ের খাবার ও স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখা, তাকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাওয়া। দেখো প্রবীণ কারা? আমরা পড়েছি প্রবীণ কারা? যাদের বয়স 68, তাদেরকে কি বলা হচ্ছে? প্রবীণ বলা হচ্ছে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির প্রবীণদের ক্ষেত্রে কার্যক্রম ব্যাখ্যা করে আমরা জেনেছি অবসরপ্রাপ্ত যে সরকারি কল্যাণ সমিতিটা আছে সেখানে কি কি কার্যক্রম নিয়েছে সেই সম্পর্কে লিখবে। সিদ্দিকা খাতুনের সমস্যাটা কোন ধরনের সমস্যা বলো তো? এটা কোন ধরনের সমস্যা?
সামাজিক এবং সাংস্কৃতিক সমস্যা। কি হবে এখানে? এই যে দেখো না, পুরোনো দিনে গল্প করতে চায় ছেলে মেয়েদের কাছে, এটা হচ্ছে সাংস্কৃতিক সামাজিক। আর এটি দেখো এখানে জিজ্ঞেসে করলো না, এগুলো হচ্ছে সামাজিক সমস্যা। একটি হচ্ছে সাংস্কৃতিক সমস্যা, আরেকটি হচ্ছে কি সামাজিক সমস্যা। এটাই তার বিনোদন, পুরোনো দিনের গল্প করা। তাহলে সামাজিক এবং সাংস্কৃতিক সমস্যা, আমরা অনেকগুলো সমস্যা জেনেছি। চিকিৎসা, থাকার সমস্যা, এরকম জেনেছি অনেকগুলো। সেগুলো আগে লিখবে, লেখার পর উদ্দীপকের যে দুটি সমস্যা সেই সম্পর্কে বিস্তারিত লিখবে। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের হাতে আর 1 মিনিটও নেই। তোমরা সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করবে নিজেদের মতো করে আজকের আলোচনার উপর। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই ভালো থেকো, অনেক ধন্যবাদ। আসসালামু মিস আলাইকুম। আসসালামু মিস আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম।